ধর্মপ্রাণ নারীদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক কমিশন চায় হেফাজত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবি। 23 মে দেশব্যাপী বিক্ষোভ। নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে। 23 মে বাদ জমা 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। ফেব্রুয়ারি ও এপ্রিলের মধ্যেই ভোট সম্ভব বললেন জামায়াত আমির। আগে জাতীয় নির্বাচন চায় জাতীয়তাবাদী সমমনা জোট। কাল লন্ডন থেকে দেশের পথে রওনা হবেন খালেদা জিয়া। 17 বছর পর ফিরছেন ডক্টর জুবাইদা রহমানও। রাষ্ট্রীয় নিরাপত্তার আবেদন। গাজীপুরের কোনাবাড়িতে ভয়াবহ আগুনে পুড়ল ঝুট গুদাম। ক্ষতিগ্রস্ত আশপাশের বেশ কিছু ঘরবাড়িও। একটা টাইম লাগবে, বাট আমরা আগুনটাকে ঘিরে ফেলেছি। ইনশাল্লাহ আগুনটা এখান থেকে আর অন্যদিকে যাবে না আশা করি। এবং পাকিস্তানকে চাপে রাখতে IMF সহ বিদেশি সংস্কার বরাদ্দ বাতিলের চেষ্টায় ভারত। যুদ্ধ সংখ্যায় খাদ্য মজুত করছে কাশ্মীরবাসী। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি নাজমুস সাকিব। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে আলেমদের পরামর্শ ও ধর্মপ্রাণ নারীদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক নতুন কমিশন গঠনের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে পাঠ করা ঘোষণাপত্রে দাবি তুলে ধরে সংগঠনটি। 12 দফা ঘোষণাপত্রের সংবিধানে বহুত্ববাদ সংযোজনের আত্মঘাতী ধারণা থেকে সরে আসারও আহ্বান জানানো হয়। ঘোষণা করা হয় দাবি আদায়ে আগামী 23 মে সারা দেশে বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম। আজহার লিমন জানাবেন বিস্তারিত। সারা দেশ থেকে আসা হাজারো ধর্মপ্রাণ মানুষের পদচারণায় শনিবার ঘুম ভেঙেছে ঐতিহাসিক এই সোহরাওয়ার্দী উদ্যানের। এবং ভোর থেকে এখানে জড়ো হওয়া লাখো জনতার উপস্থিতিতে ভাটা পড়েনি তপ্ত রোদ কিংবা দুপুরের বৃষ্টিতেও। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, বহুত্ববাদ নয় আল্লাহর উপর আস্থা স্থাপন, শাপলাসহ গণহত্যার অপরাধে আওয়ামী লীগের বিচার দাবি আর আলেমদের মামলা প্রত্যাহারের এই সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয় সকাল 9টা থেকে। এরপর একে একে এখানে বক্তব্য দেন সারা দেশের প্রধান আলেম ওলামা, ধর্মীয় শিক্ষক ও পীর মাশায়েখরা। তাদের ওসমা ছিল নারী কমিশন নিয়ে। আওয়ামী লীগ ও ভারতের আগ্রাসন নীতির বিরোধিতায়ও তাদের বক্তব্য ছিল স্পষ্ট। তারা নারী সংস্কার আইনের নামে নারীদের যেভাবে অপমানিত করতেছে, সেই সমস্ত আইন আমরা নিষিদ্ধ ঘোষণা করতে চাই। আমাদের জীবন বাজি দেওয়া হলো আমরা সেই মুসলমানদের বিরুদ্ধে যারা করে তাদের প্রতিহত করার জন্য আমরা চেষ্টা করব। আপনার চত্বরে যে হত্যা করা হয়েছে, আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই। হাসিনার পুনর্বাসন। এই সমাবেশে সংহতি জানান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মোটা দাগে তারা বলেছেন, ফ্যাসিজমের বিলোপ সাধনই সবচেয়ে বড় সংস্কার। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে। আমার ভাই আপনার এবং শহীদ আবু আলিফের রক্তের উপর পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না। শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। এটাই আমার আজকে 1 নম্বর দাবি। মুসলমান নির্যাতিত হচ্ছে। সমাবেশের শেষ প্রান্তে হেফাজতে ইসলামের পক্ষ থেকে 12 দফা ঘোষণাপত্র তুলে ধরা হয়। পতিত স্বৈরাচারের বিচারের আগে নির্বাচন নয় এবং রাখাইনকে করিডোর দেয়া হবে আত্মঘাতী, এসব প্রস্তাব তুলে ধরা হয় সমাবেত জনতার সামনে। দাবি করা হয় নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে ধর্মপ্রাণ নারীদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক নতুন কমিশন গঠনের। জাতীয় নির্বাচনের আগেই ফ্যাসিস্ট হাসিনা ও তার চিহ্নিত
দোষরদের বিচার সম্পূর্ণ করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণাপূর্বক বিচার নিশ্চিত করতে হবে। এখান থেকে আগামী 23শে মে দেশব্যাপী বিক্ষোভ এবং 3 মাসের মধ্যে বিভাগে বিভাগে সম্মেলন কর্মসূচি ঘোষণা করা হয়। হেফাজতের শীর্ষ নেতৃত্ব বলেন, ইসলামপন্থী অনেক মানুষের রক্ত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে। এদের বিশ্বাসকে অবমাননা করে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে না। বাংলাদেশে শেখ হাসিনা যে নির্যাতন চালাইছেন, যেইভাবে গুম হত্যা করেছেন, দেশ থেকে যেইভাবে লুণ্ঠন করেছেন, শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না। শুধু একটি কারণে আসবে, শেখ হাসিনার ফাঁসি বাংলাদেশের কোন জেলখানার ভিতরে হবে না। 2024-এর জুলাইয়ের স্বাধীনতা সংগ্রামের পর আমি বলতে চাই, আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, নিউ ইয়র্কের গোলামি করবার জন্য নয়। ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গাঁথা। বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গাঁথা। যারা বাংলাদেশে ইসলামের উপর আঘাত করে তারাই স্বাধীনতার দুশমন, তারাই স্বাধীনতার শত্রু। জোহরের নামাজের আগেই দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয় হেফাজতের এই ঢাকা সমাবেশ। হেফাজতের এই সমাবেশটি এমন একটা সময় অনুষ্ঠিত হলো যখন নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে ইসলামী দলগুলোর একটা জোট হওয়ার আলোচনা চলছে। তাই আওয়ামী লীগের বিচার, নারী কমিশন আপত্তি কিংবা হেফাজত নেতৃবৃন্দের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের বাইরেও রাজনীতির এই পক্ষটির এই সমাবেশকে শক্তি প্রদর্শনের একটা উপলক্ষ হিসেবেও দেখা হচ্ছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে আজহার লিমন, এখন ঢাকা। সবাই সহযোগিতা করলে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযুক্ত সময় বললেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে জামায়াতের জেলা ও মহানগরী আমির সম্মেলন শেষে বক্তব্যে তিনি কথা বলেন। বক্তব্যে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায় জামাত ইসলামী, আর এর জন্য দলটির পক্ষ হতে সব ধরনের সহযোগিতা জারি থাকবে। এ সময় পিলখানা, হেফাজত ইসলাম, জুলাই আগস্ট সহ আওয়ামী লীগ কমপক্ষে 3টি গণহত্যা করেছে উল্লেখ করে আমির জানান, জাতির স্থিতিশীলতায় ভূমিকা রেখেছে জামায়াত ইসলামী। জামায়াত আমির আরও বলেন, দেশে অস্থিরতা বিরাজ করলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। 15 বছরের লুটপাট অন্যায়ের জন্য আওয়ামী লীগের বিচার হতে হবে এবং এই দাবি অব্যাহত থাকবে বলে জানান ডক্টর শফিকুর রহমান। তিনি ঘোষণা করেছেন বারবার, একাধিকবার, কোনো সংস্কার কমিটি গঠন করতে হয়। 15.5 বছরের সময় জুড়ে যারা হত্যা, গণহত্যা, ধর্ষণ, খুন, লুণ্ঠন, অপহরণ করেছেন, জনগণের সম্পদ বিদেশে পাচার করেছেন, তাদেরও আমরা ন্যায্য বিচার দাবি করি। যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য 2টি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস রোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে, তবে কোনোভাবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়া যাবে না বলে ঐকমত্য কমিশনকে প্রস্তাব দিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠকে কথা বলেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতা করা হবে। সংস্কার প্রস্তাবের 112টিতে একমত, 28টিতে আংশিক একমত এবং 26টিতে একমত নয়। দুর্নীতি দমন কমিশনের সব প্রস্তাবে একমত জানিয়েছে তারা। সুস্পষ্টভাবে বলেছি, আগে জাতীয় নির্বাচন হতে হবে, স্থানীয় নির্বাচন হবে না। জাতীয় নির্বাচনে হওয়ার পর সেই পার্লামেন্ট স্থানীয় নির্বাচন করবে। আর আমরা আবার একটা প্রস্তাব করেছিল, একসাথে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন করা যায় কিনা। আমরা এটাতেও বলেছি যে ইলেকশন কমিশনই বলেছে বাংলাদেশে একসাথে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন হওয়া সম্ভব নয়।
সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী। সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন, যুক্ত হব তার সঙ্গে। রাব্বি, জানাবেন যে কমিশনের সাথে আলোচনায় কি কি বিষয়ে জোর দিচ্ছে মার্ক্সবাদী এই দলটি? সাকিব, বিকেল ৩টা বাজে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী যারা রয়েছেন তারা। এখন ঘণ্টাব্যাপী সময় হয়ে গিয়েছে, ইতিমধ্যে তাদের এই বৈঠক চলছে। বৈঠকের আগে একটি ব্রিফিং করেছিলেন আজকে এই সমাজতান্ত্রিক দলের যিনি পক্ষে হয়ে আজকে এখানে নেতৃত্ব দিচ্ছেন প্রধান সমন্বয়ক মাসুদ রানা। তিনি বলেছেন যে দেশে যেহেতু গণঅভ্যুত্থানের পরে একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে একটি শোষণ বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার একটি লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে, সেক্ষেত্রে তারা যে সংস্কার যে কমিশনগুলো যে প্রস্তাবনা দিয়েছে তাদের অধিকাংশ প্রস্তাবে তাদের মত রয়েছে। তবে তারা বলেছেন যে এই যে আরেকটি কথা বলেছেন যে নারী সংস্কার কমিশন বাতিল চেয়ে আজকে আন্দোলন হচ্ছে, সেটি আসলে গণ অভ্যুত্থান পরিপন্থী বলে তিনি দাবি করেছেন এই যে প্রধান সমন্বয়ক এই সমাজতান্ত্রিক দলটির। এছাড়া এখানে তারা বলেছেন যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের সংস্কারের জন্য যে করা প্রয়োজন সেক্ষেত্রে সরকারকে সর্বোত্তকভাবে তারা সহযোগিতা করবেন এবং রাজনৈতিক দলগুলোর প্রতিও তারা আহ্বান জানিয়েছেন। এখানে এই জাতীয় ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, তিনিও বলেছেন যে বড় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ছোট ছোট রাজনৈতিক দলগুলোকেও এই একমত হতে হবে, সবগুলো প্রস্তাবনাতে একমত হতে হবে। বিষয়টি এমনটাই নয়, তবে যে প্রস্তাবনাগুলো একেবারেই জরুরি হয়ে গিয়েছে এই নতুন করে বাংলাদেশ বিনির্মাণে, সেক্ষেত্রে সেই প্রস্তাবনাগুলোতে তাদের একতা পোষণ করা প্রয়োজন বলছেন। তবে এখনও যেহেতু তাদের এই বৈঠকটি চলমান রয়েছে, কিছুক্ষণের মধ্যে বৈঠকটি শেষ হলে আরও বিস্তারিত জানা যাবে। তারা আসলে মূলত বলছেন যে ফেসিবাদীর যেহেতু একটি বিলুপ্ত হয়েছে এই যে গণঅভ্যুত্থানের মাধ্যমে, সেটি তারা বলছেন যে কোনো দল ফেসিবাদী কায়েম করতে পারেন না। ফেসিবাদী একটা ব্যবস্থা, এই ফেসিবাদী ব্যবস্থা যাতে আবার পরবর্তীতে কখনো এই বাংলাদেশে ফিরে না আসে সেই বিষয় নিয়েও তারা এখানে এই বৈঠকে আলোচনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারকে তারা সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন এই সংস্কার শেষ করার জন্য এবং সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন দেওয়ারও দাবি তারা করেছেন। এবং বৈঠকের মাধ্যমে এর আগে এই বৈঠকে শুরু হওয়ার আগে তিনি বলেছেন যে যেই সংস্কারগুলো বাতিলের কথা বলা হচ্ছে সেটি বাতিল করা কাম্য নয়, তবে সংস্কারের প্রস্তাবনাগুলো কাটছাট করা যেতে পারে। অর্থাৎ যে প্রস্তাবনাগুলো বেশি জরুরি হয়ে গিয়েছে সেগুলো আগে শেষ করা উচিত এবং যে প্রস্তাবনাগুলো অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে বা দ্রুত সময়ের মধ্যে শেষ করা যাবে সেই প্রস্তাবনাগুলো শেষ করে একটি জাতীয় সনদ তৈরি করে আরেকটি গণতান্ত্রিক উপায়ে একটি নির্বাচন দেওয়ার তারা দাবি করেছেন। তবে বৈঠক শেষ করে পরবর্তীতে তারা আসলে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, তখন আরো বিস্তারিত জানা যাবে কোন কোন প্রস্তাবনায় তারা একমত আর কোন কোন প্রস্তাবনায় তারা একমত পোষণ করেননি। এই বিষয়গুলো পরবর্তীতে আরো বিস্তারিত জানা যাবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। ঐকমত্য কমিশনের বৈঠকের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। দেখছেন এখন বিকেল। কাল লন্ডন থেকে দেশের পথে রওনা হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পৌঁছাবেন আগামী সোমবার বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকায় ফিরবেন তিনি। তার সঙ্গে 17 বছর পর দেশে ফিরবেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। প্রস্তুত করা হয়েছে পৈতৃক বাড়ি, বাড়ানো হয়েছে নিরাপত্তাও। বিস্তারিত জানাবেন সিফাত শাহরিয়ার। দীর্ঘ 4 মাস পর ঢাকায় ফিরবেন বেগম খালেদা জিয়া। তবে এবার এয়ার অ্যাম্বুলেন্সে নয়, শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় নিয়মিত ফ্লাইটে আসছেন বিএনপি চেয়ারপারসন। 4 মে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 6টায় হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমান উড্ডয়ন করবে। 5 মে দুপুরে বিমানটি সিলেট বিমানবন্দর হয়ে ঢাকায় অবতরণ করবে। বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের ম্যাডামের সম্মানে তারা বলেছিল যে ডাইরেক্ট তারা ঢাকায় ফ্লাইট করবে। ম্যাডামের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা উনি চান নর্মাল যে ফ্লাইট যেভাবে আসে সিলেট হয়ে, যাতে প্যাসেঞ্জারের কোনো কষ্ট না হয় সেই দিক বিবেচনা করে উনি বলতেন যে আমি যেভাবে সিলেট হয়েই আসবে এবং ঢাকায় 10:55 সকালে সোমবার পৌঁছাবেন ইনশাল্লাহ। এবার সফর সঙ্গী 8 জন। বরাবরের মতো ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামেলা রহমান, ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুল হক চৌধুরী, APS মাসুদুর রহমান ছাড়াও এবার সফর সঙ্গী বড় ছেলে তারেক রহমানের স্ত্রীও। 17 বছর পর দেশে ফিরছেন ডাক্তার জুবাইদা রহমান। ডক্টর জুবাইদা আসছেন, শারমিলা রহমান আসছেন, ওনার পুত্রবধূ
উনি দুইজনকে নিয়ে আসছেন। এটা 6টার ফ্লাইট, 6টা কত মিনিটের ফ্লাইট উড্ডয়ন করবে। তার জন্য প্রস্তুত করা হচ্ছে আলাদা বাসভবন। জানা গেছে ধানমন্ডির পৈতৃক নিবাসেই থাকবেন তিনি। ইতিমধ্যে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে মাহবুব ভবন, বাড়ানো হয়েছে নিরাপত্তাও। রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার জন্য আবেদন জানায় বিএনপি। চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়েছিল। সেখানে লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। এরপর গত 25 জানুয়ারি হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের বাসায় যান তিনি। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন খালেদা জিয়া। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 131 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় দেয়া আছে। এর আগে গেল 16 মার্চ বিচারপতি KM আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে। এদিকে মৃত্যুদণ্ড পাওয়া আসামি মুন্তাসির আল জেমি গেল বছর 6 আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে যায়। এখন বিকেলে নিচ্ছি বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। বিরতির পর স্বাগত, দেখছেন এখন বিকেল। গাজীপুরের কোনাবাড়িতে ভয়াবহ আগুনে পুড়ল 20টি ঝুট গুদাম ও 2টি সুতা কারখানা। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শুধু গুদাম ও সুতা কারখানাই নয়, পুড়েছে আশপাশের কয়েকটি বাড়িঘরও। এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ইফতেখার রায়হান জানাবেন বিস্তারিত। শনিবার দুপুর 12:15 হঠাৎই গাজীপুরের কোনাবাড়ির দেউলিয়া বাড়ির আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী। ঝুটের গুদামে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে। আতঙ্কে বাসাবাড়ি থেকে মালামাল নিয়ে বেরিয়ে আসেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। তাদের সাথে আগুন নেভানোর কাজে যোগ দেয় আরও 3টি ইউনিট। পরে স্থানীয়দের সহায়তায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এর আগেই পুড়ে ছাই হয় অন্তত 20টি গুদাম ও 2টি সুতা কারখানা। এই তোলার ফ্যাক্টরিতেই আগুনটা সবসময় তারা এটার মধ্যে অগ্নিকাণ্ড ঘটাতে আমরাও অনেকবার নিভাইছি। আগুন ছিল অল্প, বাতাসের কারণে এত ব্যাপক আর ছড়াই গেছে, আর মানে এটা নিয়ন্ত্রণ করার মতো অবস্থা ছিল না। যখন এখানে আগুন ধরে ওদের যে ছোট ছোট ওয়ার্কার ছিল, ওই ওয়ার্কাররা আগে দৌড় পরে বের হয়ে গেছে। বেরোয় যে ওরাই বলছে যে আগুন ধরছে আগুন ধরছে। তারে বলা হয়েছে যে আপনি জেনারেটরের ব্যবস্থা করেন, ফায়ার সার্ভিস সিস্টেম একটা পানির ব্যবস্থা করেন, সে করে নাই। আমাদের 8টা-10টা গুডাউন ছিল, সবই পুড়ে গেছে। স্থানীয়রা জানান তুলার কারখানা থেকে আগুনের সূত্রপাত। অভিযোগ আছে প্রায় অগ্নি দুর্ঘটনা ঘটলেও ঝুট ব্যবসায়ীদের নেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। আমরা এই বাসাবাড়ি পর্যন্ত, বাসাবাড়ি মসজিদ এই উত্তর দিকে আগুন ছড়াতে দেয় নেই, যেখানে 500টার মতো ঘর আছে। এখানে প্রায় 20টার মতো হবে, একজন বলেছেন 12-13টা গোডাউন। আর এই বাম দিকে আছে সুতার ফ্যাক্টরি এবং তার পাশে সুতার গোডাউন। এইগুলোই মোটামুটি পুড়েছে। তবে ভয়াবহ এই আগুনে হতাহতের ঘটনা না ঘটলেও কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। এখন গাজীপুর থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন যে আগুন লাগার কি কারণ এবং ফায়ার সার্ভিস কি বলছে? সাকিব, আগুন লাগার কারণটি আসলে এখন পর্যন্ত জানা যায়নি। ফায়ার সার্ভিসের যিনি উপ সহকারী পরিচালক ছিলেন, তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে এখানে আগুন পুরোপুরি নিভে যাওয়ার পরে তারা এখানে ডাম্পিং এর কাজ করবেন এবং সেই ডাম্পিং এর কাজ করার পরে তাদের একটি তদন্ত দল এখানে তারা তদন্ত করে তারপরে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি কিন্তু নিরূপণ করা যাবে। তো এখন যে যদি এইখানকার পরিস্থিতি যদি জানাই যে এখনো কিন্তু এখানে ঝুট গুদামগুলো থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে, এতে করে স্পষ্টই বোঝা যাচ্ছে যে এখনো গুদামের ভেতরে আগুন রয়েছে। তবে সেই জায়গাগুলোতে খুঁজে খুঁজে বের করে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পানি দিচ্ছেন এবং আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার যে চেষ্টাটি সেটি করে যাচ্ছেন। এখন পর্যন্ত এখানে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ করছেন।
এবং এই ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন, পাশাপাশি এখানে আশপাশের স্থানীয়রাও কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন। একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে কোনাবাড়ির যে দেউলিয়াবাড়ি এলাকা, এটি মূলত ঝুটপল্লী হিসেবে পরিচিত এবং এখানে শত শত ঝুটের গুদাম রয়েছে। তবে সেই ঝুট গুদামগুলোকে ঘিরে যে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু বেশ অপ্রতুল। এখানে প্রায় দুর্ঘটনা ঘটে, বিশেষ করে শীত মৌসুমে তো দুর্ঘটনা ঘটেই, পাশাপাশি সারা বছরই এখানে এই অগ্নি দুর্ঘটনা ঘটে এবং কিছুদিন আগেও এখানে দুর্ঘটনা ঘটেছে। আজকেও তেমনটি এখানকার স্থানীয়রা বলেছেন যে পাশের এই ঝুট গুদামের পাশে একটি তুলার কারখানা রয়েছে। সেই সেখানে তুলা ভাঙা হয় এবং সেখান থেকেই কিন্তু মূলত এই আগুনের সূত্রপাত এবং এই আগুনে কিন্তু এখন পর্যন্ত স্থানীয়রা, ব্যবসায়ীরা জানিয়েছেন অন্তত ২০টি তুলার গুদাম, পাশাপাশি ২টি সুতার তৈরির কারখানা এবং গুদাম পুড়ে ছাই হয়ে গেছে এবং এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে গাজীপুরের কোনাবাড়ি থেকে অগ্নি দুর্ঘটনার সবশেষ তথ্য। গাজীপুরে আগুন লাগার সবশেষ খবর জানাচ্ছিলেন ইফতেখার রায়হান। দেখছেন এখন বিকেল। চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম ফ্লাইটটি। নিয়ে আরও জানাতে বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজরা শিউলি। শিউলি, জানাবেন যে কতজন হজযাত্রী নিয়ে বিমানটি রওনা হবে এবং এবারে চট্টগ্রাম থেকে কতটি ফ্লাইট যাত্রী পরিবহন করা হবে? সাকিব, চট্টগ্রাম থেকে আজকে প্রথম ফ্লাইটে মোট হজযাত্রী যাচ্ছেন 419 জন এবং এবছর চট্টগ্রাম থেকে মোট 17টি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে 3টি ফ্লাইট যাবে সরাসরি চট্টগ্রাম থেকে মদিনা এবং আজকের যে ফ্লাইটটি সেটি চট্টগ্রাম থেকে সরাসরি মদিনা যাবে এবং বাকি 14টি ফ্লাইট যাবে চট্টগ্রাম থেকে জেদ্দা। তো অনেকেই আগে হয়তো উমরা করেছেন, কিন্তু যারা প্রথমবার হজ করতে যাচ্ছেন তাদের চোখে মুখে অন্যরকম অনুভূতি এবং তারা অনেকে এখন এখানে অপেক্ষায় আছেন। আবার বেশ কিছু যাত্রী যাদের বিমানের প্রথম দিকে আসুন তারা কিন্তু ইতিমধ্যেই বোর্ডিং ব্রিজের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং পর্যায়ক্রমে বাকি যাত্রীরাও যাচ্ছেন। তো এবছর বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর একটি অস্থায়ী হজ ক্যাম্পও স্থাপন করেছে, যেন দূরবর্তী যাত্রীরা যারা অনেক দূর থেকে আসবেন তারা যেন এখানে এসে এহরাম বাঁধা বা নামাজ পালন সহ অন্যান্য যে আনুষ্ঠানিকতা আছে বিমানে ওঠার আগে সেগুলো তারা পালন করতে পারেন এবং সেখানে তারা পানির ব্যবস্থা সহ অন্যান্য যে বিদ্যুৎ, ফ্যান সব কিছু তারা রেখেছেন এবং হজযাত্রীরা কিন্তু অনেকটাই খুশি এবং তারা বলছেন যে তারা সরাসরি মদিনা যেতে পারছেন। এটা তাদের আসলে বিশেষ আল্লাহর তাদের যে বিশেষ রহমত হিসেবে তারা দেখছেন এবং অনেকেই কিন্তু আগে মদিনা যেতে চান এবং সেখানে তারা বেশ কিছু অবস্থান করে এবং মদিনার যে মহানবীর পবিত্র জন্মস্থান সেখানে তাদের হজের অন্যান্য সেরেই তারপর তারা হজ পালন করতে মক্কার উদ্দেশ্যে রওনা হবেন। তো এবছর কিন্তু হজযাত্রী গত বছর তুলনায় কিছুটা কম। গত বছর যেখানে প্রায় 10 থেকে 11 হাজার যাত্রী ছিলেন এবং প্রায় 22টি ফ্লাইট পরিচালিত হচ্ছিল, এবছর কিন্তু হজযাত্রী কম এবং এজেন্সিগুলো বলছে চট্টগ্রাম থেকে এখন পর্যন্ত তারা সব কিছু নির্বিঘ্নে সম্পন্ন করেছেন এবং কোনো সমস্যা হয়নি। তবে নুশক অ্যাপের কারণে কিছু কিছু হজযাত্রী ঢাকা থেকে অনেকেই যেতে সমস্যায় পড়ছেন। তো চট্টগ্রামে সার্বিক হজ ব্যবস্থাপনা হজযাত্রীরাও খুশি আর তারা বলছেন কোনো রকম বিড়ম্বনা ছাড়াই তারা হজ পালন করতে পারছেন এবং এজেন্সিগুলো থেকেও তারা এখন পর্যন্ত ভালো সার্ভিস পেয়েছেন এবং অনেক হজযাত্রী বলেছেন গত বছর চেয়ে এবার হজ প্যাকেজ কিছুটা সাশ্রয়ী ছিল এবং তাদের 40 থেকে 50 হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হয়েছে। তো 5টা 40 মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 777 BG 137 ফ্লাইটে করে 419 জন হজযাত্রী মদিনার উদ্দেশ্যে রওনা হবেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রামের প্রথম হজ ফ্লাইটের সবশেষ। চট্টগ্রাম থেকে হজযাত্রার খবর জানাচ্ছিলেন হাজিরা শিউলি। MRT 1 প্রকল্পের নির্মাণ কাজ ঘিরে রাজধানীর প্রগতি সরণির বিকল্প 3টি সড়কের সম্ভাব্যতা যাচাই করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জনদুর্ভোগ লাঘবে সব পক্ষের সাথে আলাপ শেষে দ্রুততম সময়ের মধ্যে বিকল্প সড়ক চালুর আশ্বাস দেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। সকালে রাজধানীর কুড়িলে বিকল্প সড়ক পরিদর্শন করে মোহাম্মদ এজাজ বলেন, প্রগতি সরণিতে জনভোগান্তি কমাতে পূর্বাচল 300 ফিট সড়ক থেকে 3টি বিকল্প সড়ক নির্মাণ করা হবে। এক্ষেত্রে মেট্রো কর্তৃপক্ষ, রাজউক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে কথা বলে নির্মাণ কাজ শুরু হবে। বসুন্ধরা বা স্বদেশ আবাসন কর্তৃপক্ষের সরকারি সড়কে গাড়ি চলাচলে বাধা দেওয়ার এখতিয়ার নেই বলেও জানান ডিএনসিসি প্রশাসক।
এর আগে 2024 সালের শুরু হয় 31.24 কিলোমিটার বিস্তৃত MRT-1 প্রকল্পের 2টি লাইনের কাজ। রাস্তা খোঁড়াখুড়ি করে কাজ চলমান থাকায় প্রগতি সরণিতে প্রতিদিনই তৈরি হয় সীমাহীন যানজট। আগাম প্রস্তুতির জন্য আসলে এখানে এসেছি। আমরা এখানে ডিএমপিকে নিয়ে এসেছি, আমরা সিটি কর্পোরেশন, মেট্রো যারা কাজ করছেন তারা, এবং সকলকে নিয়ে আমরা দেখছি যে এখানে 3টি বড় করিডোর আসলে করা যাবে। যেটা এই 3টি বড় করিডোর দিয়ে যদি আমরা আফতাবনগর পর্যন্ত একটা বাইপাস করতে পারি, 1 ওয়ে কিছু হবে, কিছু 2 ওয়ে হবে, এটা যদি করা যায় তাহলে ঢাকার এই অঞ্চলের যে যানজটের যে সমস্যাটা এটাও দূরও করা যাবে, মোটামুটি একটা সহনীয় পর্যায়ে রাখা যাবে। এখন বিকেলে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন এখন বিকেল। সাম্প্রতিক বিতর্কিত নানা ইস্যুতে কথা বলছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। যুক্ত হব সেখানে। সেখান থেকে আসলে রয়্যাল ফুটে আসলে বলি পাঁচজন ক্রিকেটার বের হয়ে গেছে, আমাদের একটা ব্যাকওয়ার্ড তৈরি হয়ে গেছে, সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারছি না। তো সাদা পোশাকের ক্রিকেটে যদি ভালো করতে হয় বাংলাদেশকে, অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ ক্যাপ্টেন, আপনার কি? যেটা হচ্ছিল কি আপনার, আমরা সবসময় মনে করি যে আপনি যদি টেস্ট ক্রিকেট কেন বলি, লঙ্গার ভার্সন ইজ রিয়েল টেস্ট অফ ইউর ক্যারেক্টার, টেম্পারামেন্ট। সো সেটা কিন্তু আপনি দেখবেন অনেক দেশ আছে অন্য ফর্মেট অনেক ভালো করলেও এখন কিন্তু টেস্ট ক্রিকেটে খুবই তলানিতে। আমি যদি নাম নাও করি আপনারা বুঝে যাবেন যে কারা এখন। সো এইটাতে ভালো করার জন্য কিন্তু নির্দিষ্ট পরিকল্পনা, আপনার অবশ্যই ভালো কন্ডিশনে ম্যাচ খেলা এবং প্লেয়ারদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা। সুযোগ সুবিধা শুধুমাত্র টাকা পয়সা নয়, কিন্তু আপনার ফ্যাসিলিটিস, ড্রেসিং রুম, উইকেট যেখানে খেলবেন আপনি, ট্রান্সপোর্টেশন, সব জিনিস যদি আমরা ইমপ্রুভ করতে পারি, আই এম শিওর এটা কি হঠাৎ করে হবে না। মনে করেন জিনিসটা হবে কি যে আপনি প্রায়োরিটি দিচ্ছেন কতটুকু টেস্ট ম্যাচে ভালো করার, যেই প্রায়োরিটি যেন ঠিক মতো দেই। আর এখন আমাদের দেশে আপনি মনে করেন একটা ছোটোখাটো ট্রানজিশনে চলছে, কিন্তু আমাদের 3, 4, 5টা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু চলে যাচ্ছে। এটা কিন্তু যে কোনো দেশের ক্ষেত্রে এই ইয়েটা তৈরি হয়, কিন্তু সেই ক্ষেত্রে যদি যারা পূরণ করবে তারা যদি ঠিকমতো আমরা তৈরি করতে পারি তাদের, তাহলে কিন্তু এই আপনার যেই যারা টপ প্লেয়ার মাঝে মাঝে রিটায়ার করবেন, একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আমাদের নজর রাখতে হবে যে আমাদের পাইপলাইনটা আমরা ঠিকমতো এগিয়ে দিতে পারছি কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। পাইপলাইনটা যেটা আমি বলেছি একটু আগেও, যে আমাদের পাইপলাইন আপনার এখনও জিনিসটা ভাঙা অবস্থায় আছে, এটি নিয়ে আমাদের আরও বিশাল পরিকল্পনা করতে হবে, সো দ্যাট আমরা রেগুলার বেসিসে প্লেয়ার পাই যারা ন্যাশনাল টিমকে ফিট করবে। আজকে যে ছেলেগুলো হচ্ছে কেউ 550 রান করেছে, অনেক উইকেট নিয়েছে, এদেরকে নার্সিং করা, এটা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, হয়তো মিস করেছি আপনার কোয়েশ্চেনটা প্রথম। এটা খুবই গুরুত্বপূর্ণ। সিসিডিএম যারা রেকর্ড রেখেছে এবং আই এম শিওর কেউ না কেউ খেলা দেখেছে, এদের থেকে একটা মানে আপনার ফিডব্যাক বা আপনার ওদের থেকে সিলেক্টর অলরেডি আছে, এদের থেকে আমরা চেষ্টা করব যে একটা পুল করার, এটা 5 জন 10 জন করে 20 জন 30 জন এটা ওরা ডিসাইড করবে। বিকজ আমি যদি খেলাটা দেখি আমি বলতে পারবো না, বাট আমি পলিসি দিতে পারি যে যাদের নিয়ে আমরা যদি মনে করি ট্যালেন্টটা তারা যদি হারিয়ে না যায়, যদি যার এজ লেভেল মনে করেন যদি কেউ আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19, ওই দিকে আমরা ওই লেভেলে ইনজেক্ট করতে পারি কি না, ওইটা হলে সবচেয়ে ভালো হবে আর কি। ঠিক আছে, দেখা যাক, বাকিটা তো পরিকল্পনা। আসলে ভারত এই মুহূর্তে আমাদের এরকম করে কিছু জানায়নি। একটা পত্রিকার নিউজ আমি যেটা আপনি কথা বললেন শুনেছি, বাট ওরা কিন্তু পুরো ট্যুর কনফার্ম করেছে এবং আইটেনারি তৈরি হয়ে গেছে। আসলে আপনি সিচুয়েশনটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, বাট এই মুহূর্তে পুরো ট্যুর আছে এবং এটা নিয়ে কোনো কথা আমি শুনিনি যে এটা হবে না। আপনি জানেন যে আমি 2বার আইসিসি মিটিংয়ে, প্রথমবার তো বিসিসিআই সেক্রেটারি ছিল জয়সা, তার সাথে কথা বলেছি, ব্যক্তিগত রিকোয়েস্ট করেছি। পরের বার উনি যখন মিটিং করেছি তার সাথে, সে তখন আইসিসির চেয়ারম্যান হয়ে গেছে, বাট তার তো একটা ভালো ইনফ্লুয়েন্স আছে বিসিসিআইতে। নতুন যেই ওদের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া, ওর সাথে কথা বলেছি, রিকোয়েস্ট করেছি। আমার মনে হয় তারপর আমরা একটা আইটেনারি পেয়েছি, আমার মনে এখনও এটা অন টাইম আছে, বাকিটা সময় বলে দিবে আর কি।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ কথা বলছিলেন, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কাশ্মীর ইস্যুতে উত্তেজনার মধ্যেই নতুন কৌশল ভারত সরকারের। পাকিস্তানকে চাপে ফেলতে সব ধরনের আমদানি নিষিদ্ধের পর পরিকল্পনা প্রতিবেশীর জন্য বরাদ্দ আন্তর্জাতিক সব সংস্থার তহবিল বাতিল করিয়ে অর্থনৈতিক চাপ বাড়ানো। এর মধ্যে পাকিস্তানের সাথে IMF-এর চুক্তি বাতিলের চেষ্টাও করেছে দক্ষিণ এশিয়ার শীর্ষ অর্থনীতি। অন্যদিকে যে কোনো মুহূর্তে যুদ্ধের শঙ্কায় প্রস্তুতি নিচ্ছে সীমান্তের দুপাশের বাসিন্দারা। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। বিতর্কিত কাশ্মীর উপত্যকাকে বিভক্ত করা নিয়ন্ত্রণ রেখা এলাকার পাকিস্তান নিয়ন্ত্রিত অংশ আজাদ কাশ্মীর। সপ্তাহভর যুদ্ধ আতঙ্কের মধ্যে বাড়ি ছেড়ে সুরক্ষিত এলাকায় সরে যাচ্ছেন সেখানকার চাকুঠি গ্রামের বাসিন্দারা। কয়েক দশকে কাশ্মীর নিয়ে দুটি রক্তক্ষয়ী যুদ্ধ আর অগন্তি সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। চিরবৈরী দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠলে ভীত সন্ত্রস্ত হয়ে পরিস্থিতি দেখা আর যুদ্ধের অপেক্ষা করা নতুন নয় এ অঞ্চলের বাসিন্দাদের জন্য। সীমান্তের ওপারে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের জয়সলমীরে বার্মার গ্রাম। পাকিস্তানের সঙ্গে সীমান্ত বলে জরুরি পরিস্থিতিতে আশ্রয় নেওয়ার জন্য এই গ্রামেও রয়েছে বাংকার। যুদ্ধের শঙ্কা বাড়তে থাকায় প্রস্তুতি নিচ্ছেন বার্মারের বাসিন্দারাও। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের কুপওয়ারা, উরি ও আখনুর সহ বিভিন্ন এলাকায় শনিবারও অব্যাহত আছে দুই দেশের সেনাবাহিনীর গোলাগুলি। টানা নবম দিনের মতো পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে নয়াদিল্লি। জবাবে পাকিস্তান কোনোভাবেই সংঘাত উস্কে দেওয়ার পক্ষে নয় বলে জানিয়েছে ইসলামাবাদ। দুই পরাশক্তির সাথে আলোচনার উদ্যোগ বাড়ানোর বিষয়ে আশাবাদী জাতিসংঘ। জম্মু কাশ্মীরের পেহেলগামে 22 এপ্রিলের সন্ত্রাসী হামলায় 26 পর্যটক নিহতের ঘটনায় তাৎক্ষণিকভাবে পাকিস্তানকে দায়ী করে ভারত। 3 হামলাকারীকে শনাক্ত করে দুজনকে পাকিস্তানি নাগরিক ও সন্ত্রাসী বলে উল্লেখ করে। কিন্তু হামলার 12 দিনেও পাকিস্তানের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট প্রমাণ নয়াদিল্লি দিতে পারেনি বলে অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ, দাবি জানিয়েছে নিরপেক্ষ তদন্তের। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সাথে গুরুত্বপূর্ণ সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি ও ভারতের সাথে সিমলা চুক্তি স্থগিত করা সহ একে অপরের বিরুদ্ধে নানা ব্যবস্থা নিয়েছে দেশ দুটি। দুই দেশই প্রতিবেশী দেশের বিমান সংস্থাগুলোর জন্য নিজ নিজ আকাশসীমা বন্ধও ঘোষণা করেছে। সবশেষ কঠোর পদক্ষেপ হিসেবে শনিবার পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানিও নিষিদ্ধ ঘোষণা করে ভারত। নুজহাত কামাল, এখন বিশ্ব। ভারতের সঙ্গে যে কোনো মুহূর্তে সংঘাতের আশঙ্কায় খাবার মজুত করে রাখছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর। প্রাদেশিক সরকার জানিয়েছে খাবার, ওষুধ আর নিত্যপণ্যের মজুত স্বাভাবিক রাখতে গঠন করা হয়েছে $350 কোটি জরুরি তহবিল। 2 মাসের জন্য লাইন অফ কন্ট্রোলের কাছে থাকা 13টি এলাকায় নিত্যপণ্য মজুতের নির্দেশনা দেওয়া হয়েছে। মুজাফফরবাদে ভারত বিরোধী র্যালিতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজনীতিবিদদের জোটবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। পেহেলগামে হামলায় 26 ভারতীয় নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। সীমান্তে নিয়ন্ত্রণ রেখার এপার থেকে ওপারে উত্তেজনা পৌঁছেছে চরমে। দেখছেন এখন বিকেল। 450 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করল পাকিস্তান। ইন্দুস মহড়ার অংশ হিসেবে এ মহড়া চালানো হয় বলে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে শনিবার আবদালি ওয়েপন সিস্টেমের সফল পরীক্ষা চালায় সেনাবাহিনী। বলা হচ্ছে এটি কৌশলগত ব্যালিস্টিক মিসাইল সারফেস টু সারফেস অর্থাৎ ভূপৃষ্ঠ ও জলপথ থেকে উড্ডয়নে সক্ষম। এ ক্ষেপণাস্ত্র ডাঙা ও সমুদ্রে যে কোনো লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। অ্যাডভান্স নেভিগেশন সিস্টেমস, অত্যাধুনিক সব প্রযুক্তি আছে এতে। ভারতের সাথে যুদ্ধের শঙ্কা বাড়তে থাকার মধ্যেই এর আগে তিল্লা ফায়ারিং রেঞ্জে মহড়া চালায় পাকিস্তানের সেনাবাহিনী। এখন বিকেলে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। বিরতির পর স্বাগত, দেখছেন এখন বিকেল।
পাকিস্তানি সাবেক ও বর্তমান ক্রিকেটারদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত সরকার। বাবর আজম, রিজওয়ান থেকে শুরু করে ইমরান খানও আছেন এই তালিকায়। কাশ্মীর হামলার পর পাকিস্তানি বিখ্যাত কিংবা প্রভাবশালী ব্যক্তিদের ওপর ডিজিটাল ক্র্যাকডাউনের অংশ হিসেবে এই কাজ করেছে ভারত। ফারহান ইহসান জানাবেন বিস্তারিত। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে একে একে সাবেক ও বর্তমান পাকিস্তানি ক্রিকেটার ও রাজনীতিবিদদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত সরকার। শুক্রবার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ওয়াসিম আকরাম সহ অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অ্যাকাউন্ট ব্লক করেছে তারা। ভারত থেকে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা পাকিস্তানের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন না। এই সমস্ত অ্যাকাউন্টকে বন্ধ রাখতে ভারত সরকার থেকে আইনি নোটিশ পেয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। ব্লক লিস্টে আরও আছেন পাকিস্তান টেস্ট ক্যাপ্টেন শান মাসুদ, পেসার হাসান আলী, নাসিম শাহ, ব্যাটার ইমামুল হক, অলরাউন্ডার শাদাব খান এবং সাবেক ক্রিকেটার শোয়েব আক্তার ও শহীদ আফ্রিদি। সেই সাথে সাবেক পাকিস্তান অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খানের অ্যাকাউন্টও ব্লক করেছে ভারত। এছাড়া গেল বুধবার পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমের অ্যাকাউন্টও ব্লক করা হয়। ইনস্টাগ্রাম থেকে জানানো হয়, ভারতীয় স্থানীয় নিয়ম বহির্ভূত হওয়ায় তারা ভারতে অ্যাকাউন্টগুলো প্রদর্শন বন্ধ করেছে। মূলত 22 এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 পর্যটক নিহত হন। এরপর থেকেই ভারত সরকার সামাজিক মাধ্যমে পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোরতা আরোপ শুরু করে। এছাড়া গেল সপ্তাহে পাকিস্তানের ডন নিউজ, জিও নিউজ, সামা টিভি, সামা স্পোর্টস সহ বেশ কিছু ইউটিউব চ্যানেল বন্ধ করে দেয় ভারত সরকার। ফারহান ইহসান, এখন। দেখছেন এখন বিকেল। 2015 থেকে 29 চক্রে 16তম দেশ হিসেবে আইসিসি নারী ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস পেল সংযুক্ত আরব আমিরাত। মূলত পারফরমেন্সের ভিত্তিতে এই স্ট্যাটাস পেল আরব আমিরাত। নারী ক্রিকেটে ওয়ানডে মর্যাদা পাওয়া 5টি সহযোগী দেশ হচ্ছে থাইল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও নেদারল্যান্ডস ও আরব আমিরাত। নারী বিশ্বকাপে বাছাই উত্তীর্ণ হওয়া 11 ও 12তম দল হিসেবে ওয়ানডে মর্যাদা ধরে রেখেছে তারা। আর 13 ও 15 নম্বরে থাকা পাপুয়া নিউগিনি ও নেদারল্যান্ডস এই মর্যাদা পেয়েছে তাদের টি20 র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। সাধারণত ওয়ানডে স্ট্যাটাস পেতে ন্যূনতম 8টি ম্যাচ খেলার পাশাপাশি র্যাঙ্কিংয়েও উন্নতি করতে হয়। শেষ করছি এখন বিকেল, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ধর্মপ্রাণ নারীদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক কমিশন চায় হেফাজত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবি, 23 মে দেশব্যাপী বিক্ষোভ। নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে। 23 মে বাদ জুমা 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই ভোট সম্ভব বললেন জামায়াত আমির। আগে জাতীয় নির্বাচন চায় জাতীয়তাবাদী সমমনা জোট। কাল লন্ডন থেকে দেশের পথে রওনা হবেন খালেদা জিয়া। 17 বছর পর ফিরছেন ডাক্তার জুবাইদা রহমানও। রাষ্ট্রীয় নিরাপত্তার আবেদন। গাজীপুরের কোনাবাড়িতে ভয়াবহ আগুনে পুড়ল 20টি ঝুট গুদাম ও সুতা কারখানা। কয়েক কোটি টাকার ক্ষতি দাবি। যখন এখানে আগুন ধরে ওদের যে ছোট ছোট ওয়ার্কার ছিল, ওই ওয়ার্কাররা আগে দৌড় করে বের হয়ে গেছে। আগুন ছিল অল্প, বাতাসের কারণে এত ব্যাপক আর ছড়াই গেছে, আর মানে এটা নিয়ন্ত্রণ করার মতো অবস্থা ছিল না। এবং পাকিস্তানকে চাপে রাখতে আইএমএফ সহ বিদেশি সংস্থার বরাদ্দ বাতিলের চেষ্টায় ভারত। যুদ্ধ সংখ্যায় খাদ্য মজুত করছে কাশ্মীরবাসী। এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে যুক্ত হতে পারেন youtube.com/c/এখন tv।